আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে ন্যায্য দাবি এবং অধিকার নিয়ে যে চলমান আন্দোলন রয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করছেন। আজকে 17ই অক্টোবর শুক্রবার এমপিভুক্ত শিক্ষকদের দাবি অনেকটাই ন্যায্য বলে মন্তব্য করেছেন উপ প্রেস সচিব। এখন অনেকটাই ন্যায্য কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, এটা হচ্ছে পুরোটাই ন্যায্য হবে। উনি কেন এটা মন্তব্য করলো এবং উনি কি বললো সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং আমাদের চলমান আন্দোলন কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। ভয়েস বাংলা থেকে যেটা আসছে সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর দাবিকে যথেষ্ট যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার 17 অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে উপপ্রেস সচিব লেখেন, এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন করছেন। তাদের এই দাবি অনেকটাই ন্যায্য। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, শিক্ষকদের কষ্ট নিজের চোখে দেখেছি। তাদের বাড়ি ভাড়ার দাবি পূরণ করা গেলে সেটা সব দিক থেকে সবার জন্য আনন্দদায়ক হবে। তবে এ দাবি আদায় করতে গিয়ে শিক্ষকরা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে সেটা হবে দুঃখজনক। তিনি লেখেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের বাড়ি ভাড়া কিভাবে বৃদ্ধি করা যায় এ বিষয়ে সরকার কাজ করছে। আপাতত 5% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। আগামী বাজেটের আগে আরো 5% যাতে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। কিন্তু শিক্ষকদের অনেকেই চাইছেন সরকার এখনই যেন তাদের দাবিগুলো মেনে নেয়। এটা কতটা বাস্তবসম্মততা বিবেচনায় দাবি রাখি। তা ওনার এই যে কথাগুলো উনি বলছে এটা কোনোভাবেই সঠিক না। বর্তমানে যেখানে দেশের রিজার্ভ 32 বিলিয়ন ডলারেরও বেশি এবং গভর্নমেন্ট দেখা যাচ্ছে বিমান কিনছে, বড় বড় গাড়ি কিনছে, সেখানে শিক্ষকদের খুবই অবমূল্যায়ন করা হচ্ছে। উনি যেটা আসলে বলতে চেয়েছিল শুরুতে অনেকটা আবেগ নিয়ে কথাবার্তা বলেছে যে প্রেস সচিব আবুল কালাম আল আজাদ, তার কথা কোনোভাবে সঠিক না এবং এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। উনি আগডুম বাগডুম যাই বসে কাজ হবে না। এই যে আমাদের চলমান আন্দোলন সেটা আরো গতি, আর সমস্ত বাংলাদেশের যারা শিক্ষক রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দলে দলে যোগ দেন। কারণ শিক্ষকদের সব সময় অবহেলিত করে রাখা হয়েছে এবং তারা বিভিন্নভাবে বুঝবারটা দেওয়ার চেষ্টা করছেন। কোনোভাবে 20% তো দূরে থাক, আমি তো যেটা বলতে চেয়েছিলাম যে গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু 65% থেকে 35% পর্যন্ত বাড়ি ভাড়া তাদের রয়েছে। এবং ঢাকা সিটি কর্পোরেশনে যাদের বেতনের স্কেল 9,700 তাদের 65% বাড়ি ভাড়া এবং সর্বনিম্ন রয়েছে 35%। তা সেইখানে বেসরকারি শিক্ষকরা 20% দাবি করছে। আমাদের এই 20% দাবি করাটাই ছিল প্রথম ভুল, যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা শুনে 20% দাবি করা। আমাদের এই সর্বনিম্ন 35% দাবি করাটা ছিল যৌক্তিক। 35% দাবি করলে সেটা কিন্তু 20% এমনি পাওয়া যেত, কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার কথার মার প্যাচে পড়ে 20% যেটা বলেছি এইটা দিতেই তাদের এটা এই অবস্থা। আমি মনে করি এছাড়া সরকারি কর্মকর্তাদের দেখেন প্রশিক্ষণ ভাতা 50% সরকার বাড়িয়েছে। 14ই আগস্টের একটা নিউজ রয়েছে যে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা, বেসরকারি শিক্ষকদের যে ট্রেনিং বিভিন্ন ভাতা সেইগুলা এবং যেগুলা মাওসী কর্মকর্তারা ভোগ করেন, এই সকল হাজার হাজার কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু শিক্ষকদের যে বাড়ি ভাড়া সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। এবং তারা যে বাড়ি ভাড়ার কথা বলে, তিনি যে হিসাবগুলো দেখিয়েছেন যে 5% যাদের বেতন কম তাদের কিন্তু 10% বাড়ছে। তিনি বলছেন যে 5% ন্যূনতম 2,000 টাকা, এটি এমন একটি শর্ত যা চাকরি জীবনে কেউ অতিক্রম করতে পারবে না। এটা উনি বলেননি, এটা আসলে কমেন্ট করেছেন গ্রিন কেয়ার একাডেমি। তা মূলত 5%-এ দেখা যাচ্ছে অধ্যক্ষর বেতন, একজন অধ্যক্ষ যিনি 50,000 টাকা বেতন পান স্কেলে তিনি 2,500 টাকা পাবেন। 5% যদি হয় উপাধ্যক্ষ 43,000 স্কেলে 2,150 টাকা। আর বাকি সহকারী অধ্যাপক থেকে প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সবাই কিন্তু সেই 2,000 টাকায় পাচ্ছেন। তা 2,000 টাকা দিয়ে এটা এই জমানায় একটি রুমও পাওয়া যায় না, সেখানে উনি এই ধরনের কথা পাগলামি কথাবার্তা কেন বলেন আসলে আমার বুঝে আসে না। এবং তিনি আরো যেটা বলেছেন, সরকার 5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও বলেছেন ন্যূনতম বাড়ি ভাড়া বৃদ্ধি হবে 2,000 টাকা। এর ফলে যাদের বেতন স্কেল 20,000 টাকার কম তাদের বাড়ি ভাড়া মূলত 10%ই বাড়বে।
যতদূর জানি অধিকাংশ শিক্ষকের মূল বেতনই 20,000 টাকার কম, সুতরাং তাদের দাবির একটা বড় অংশ এতেই পূরণ হতে যাচ্ছে। এইটা কি কোনো যৌক্তিক কথা? আমার তো মনে হয় এটা সম্পূর্ণ একটা ফালতু কথা তিনি বলেছেন। কারণ আপনি দেখেন 2,000 টাকা দিয়ে একটা রুমও পাবেন না। বর্তমানে সর্বনিম্ন যদি বাসা ভাড়া আপনাকে 5,000 টাকা কিন্তু নিতে হবে। তা 20% 5,000 টাকা, যে 20,000 টাকা বেতন পায় তার 20% সেটা কত আসে? 4,000 টাকা হয়, 5,000 টাকা হয় না। উনি আরো বলেছেন, যেসব স্কুল এমপিওভুক্তির সব শর্ত পূরণ করেছে তাদের শিক্ষকদের ন্যায্য দাবি সরকার অবশ্যই বিবেচনা রাখবে। কিন্তু আমাদের এটাও ভেবে দেখতে হবে এমপিওভুক্ত হয়েছে কারা। এখন উল্টাপাল্টা কথা বলতেছেন। বছরের পর বছর রাজনৈতিক বিবেচনায় তদবিরের জোরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এইসব কথা বলে লাভ আছে? 2 দিন পরে নির্বাচন, এদের এনারা চলে যাবেন, এইসব বলে কোনো লাভ আছে? দেশটা তো রাজনৈতিক বিবেচনায় তো চলছে। যখনই নির্বাচন হয়ে যাবে নতুন একটা পলিটিক্যাল পার্টি চলে আসবে, তাদের বিবেচনায় তো অনেক প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে, এটাই তো স্বাভাবিক। ছাত্র শিক্ষক থাকুক বা না থাকুক তারা এমপিভুক্ত হয়েছেন কোন রকম একটা ছাপড়ি ঘর হলেই। এটা কার দোষ? এটা কি শিক্ষকদের দোষ নাকি সরকারের দোষ? নিজেদের দোষ বলবে না, উল্টাপাল্টা বলা শুরু করে দিছে। সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলগুলোতে এর প্রতিফলন দেখা গিয়েছে। তিনি লেখেন, গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে 200-রও অধিক কলেজে কেউ পাশ করেনি। এসএসসিতে মোটামুটি একই হাল। এখন যাদের শিক্ষার এই হাল তাদের কেন জনগণের করে বাড়তি অর্থ দেওয়া হবে? আচ্ছা, এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি যে, বা যেই পরিস্থিতি আগের যে আওয়ামী লীগ সরকার ছিল তারা যেভাবে মার্কস দিচ্ছে সেইটা কম্পেয়ার করতে গেলে বর্তমানের রেজাল্ট খারাপ, এটা তো বলবে। কিন্তু বর্তমানে যে অ্যাকুরেটলি মূল্যায়নটা হচ্ছে এইটা যদি সবসময় চলে আসতো তাহলে কিন্তু এই কথাটা বলতে পারতেন না। উপপ্রেস সচিব আরো লেখেন, এমপিভুক্ত স্কুলগুলো সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে এমপিভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি তাই তদন্ত করে দেখার এখন সময় এসেছে। ক্রাইটেরিয়া মানার ধারে কাছে নেই, ফলাফলের অবস্থা অব্রতভ্র, এমনকি সব স্কুলকে স্কুলের শিক্ষকদের কেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা ভেবে দেখার অবকাশ আছে। এই সব কথা বলে তো কোনো লাভ নাই। এদিকে গতকাল বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার বলেছেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% নিয়ে আলোচনা চলছে। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এই যে এই ধরনের কথাবার্তা বলে, এই যে ব্যাংকগুলো 5টা ব্যাংক দেউলিয়া হইলো, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই যে ব্যাংক এগুলো তো 32,000 কোটি টাকা দিচ্ছে, 20,000 কোটি টাকা দিচ্ছে। এক একটা ব্যাংকে কি পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। প্রিভিয়াস গভর্নমেন্ট ক্ষমতা থেকে যাওয়ার পরে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পরে এসালাম সহ অন্যান্য যারা লুটপাট করেছে তারপরও ব্যাংকগুলোকে সাপোর্ট দিচ্ছে। আর এখানে শিক্ষকদের অল্প কিছু টাকা দিবে, সেইটা নাই সরকারের, সেটা কি আমাদের ভূগোল বুঝাইলে হবে? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। এটা ডাহা মিথ্যা কথা। আমার কাছে এটা কখনোই মনে হয় না। উনি যদি সোচ্চার হইতো 20%-এ একটা শিক্ষক 3-4 হাজার টাকা পাবে। 20%-এ কোথায় বাড়ি আছে? উনি নিজে কত টাকার বাসায় থাকে এটা কিন্তু ওনার ভেবে দেখা উচিত ছিল। আমার মন্ত্রিসভার সহকর্মীরা এই বিষয়ে সহানুভূতিশীল। এগুলো আসলে মুখের বুলি। আমি বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরো সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারবে। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে এটা শুনতে চাই যে তিনি বলুক। এই সকল উপদেষ্টারা এসব বললে কোনো হবে না, কারণ তারা যা বলবে সব উল্টাটা। শিক্ষা উপদেষ্টা আরো বলেন, সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকে কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তা এখন উপপ্রেস সচিব যেটা লিখেছেন তার এই লেখার প্রেক্ষিতে 38টা কমেন্ট এসেছে। আমরা যদি সেই কমেন্টগুলো পড়ি তাহলে দেখব যে সবাই কিন্তু সকল শিক্ষকই তাকে তুনো তুনো করে দিয়েছে। মোহাম্মদুল ইসলাম লিখেছেন, আজাদ ভাইকে ব্যক্তিগতভাবে আমি জানি, ওনার কিছু বক্তব্য মনে হয় নিজের সাথে স্ববিরোধী। রাজনীতির বিবেচনায় এমপিও প্রতিষ্ঠানগুলোকে বা দুর্বল প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার জন্য পরামর্শ এমপিও নীতিমালায় আছে। তাছাড়া চাহিদার অতিরিক্ত শিক্ষক নিয়োগ হলে বা জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষকদের ও প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযান কেন চালানো হচ্ছে না, এই দায় ব্যর্থতা তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের। বৃহত্তর শিক্ষক সমাজ কেন এর দায় নিবে?
তাছাড়া 1000 টাকায় বাড়ি ভাড়া কি অন্যান্য পেশাজীবীদের সরকার দিয়ে থাকেন? এই লজ্জা পুরো জাতির, এই লজ্জা পুরো জাতির। এবং 1000 টাকা বাড়ি ভাড়া কি আসলে সব পেশাজীবীরা পায়? গভর্নমেন্ট টাকা তো অনেক বেশি পায়। আমরা তো দেখেছি ন্যূনতম যার গভর্নমেন্টের যে পিয়ন, সেও কিন্তু ঢাকা সিটিতে 65% এবং সর্বনিম্ন 5600 টাকা বাড়ি ভাড়া পায়। একজন পিয়ন, পিয়ন সরকারি, সেই পিয়নের বাড়ি ভাড়াও তো আমরা পাচ্ছি না। সেইটাই আমাদের দেওয়া হোক, যে একজনের পিয়নের বাড়ি ভাড়া যদি শিক্ষকদের দেওয়া হয় সেটাই তো যথেষ্ট। এরপরে আর কথার কি থাকে? এরপরে লিখেছেন মোহাম্মদ এস, দ্রুত মেনে নেন, তা না হলে অন্যদিকে মন নিতে পারে, যেমনটা কোঠা আন্দোলন। রাইট, দাবি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ, মহসির রহমান লিখেছেন। এরপরে জোবায়ের আলম লিখেছেন, নিয়োগ এবং এমপিও ভুক্তি এটা মানসম্মত করা সরকারের দায়িত্ব। কারণ নিয়োগে সমস্যা থাকলে সরকার দেখবে, কিন্তু সমস্ত শিক্ষক সমাজ কেন তার দায়ভার বহন করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি অ্যাপ্রিসিয়েট করি, তাই লাইক দিই। এবং কোনটা আজ বড় হয়েছে দাঁড়িয়েছে মানুষের বেঁচে থাকার অধিকার না তৈরি নিয়ম? সুন্দর কথা। এমডি কাউসার আলী লিখেছেন, এই কানার কানে ড্যাশ ড্যাশ দরকার। কানার কানে, আসলে কানে কি দরকার থাপ্পড় সেটা আমরা বুঝি। আসলে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আসলে তিনি নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা ঠিক। যে প্রেস সচিব রয়েছেন, ওনার মতো পজিশন থেকে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলা আমার মনে হয় ঠিক হয়নি। এরপর স্নেকদের রহমান বলছে, সুন্দর বলেছেন ভাই। এমডি রিপন আলী লিখেছেন, তাহলে মেনে নেন। সুকুমার লিখেছেন, শিক্ষকদের দাবি মোটেই যৌক্তিক নয়, এরা বেসরকারি চাকরিজীবী, সরকার তাদের বাড়ি ভাড়া বা বোনাস দিতে পারে না। আসলে উনি মনে হয় সরকারি চাকরিজীবী, এবং উনি এটা লিখেছেন, এবং উনারকে আসলে 6টা রিপ্লে মানে জবাব দেওয়া হয়েছে তার কথায়। সুকুমার অধিকারকে বলা হচ্ছে, এত অজানা নিয়ে পাবলিকলি কমেন্ট করতে আসা লজ্জাকর মনে হচ্ছে না আপনার নিজের কাছে? এমডি হারুন রশিদ লিখেছেন, মনে হয় কোনো শিক্ষক ছাড়া শিক্ষিত হয়েছেন কুলাঙ্গারের মতো কথা। রাইট। এবং মহিবুল ইসলাম তার কমেন্টের প্রেক্ষিতে লিখেছেন, তাহলে এদেরকে সব বাদ দিয়ে দেন। কৃষ্ণচন্দ্র লিখেছেন, সুকুমার অধিকারী, সুকু সাহেব মাধ্যমিক কোথায় পড়েছেন আপনি? খুবই যুক্ত কথা। এছাড়া এমডি আব্দুল্লাহ ইমাম লিখেছেন, তাদের ন্যায্য দাবি আগে তদন্ত করে দেখেন একটা স্কুলে এবং প্রতিটি ক্লাসে কয়জন করে ছাত্র, তাহলে তাদের দাবি সত্য মিথ্যা যাচাই করে ন্যায্য দাবি মেনে নেবেন আশা করি। আগে দেখবেন স্কুলে প্রতিটি ক্লাসে কয়জন ছাত্র। এরপর ওমলাল মাহমুদ লিখেছেন, বেটা আগে কি আসিলি সেটা আগে ভাব, এখন এককালে পাক্কা মুসল্লি হয়ে গেছো, খোঁজখবর নিয়ে দেখ। বহুত এনটিআরসি ছেলে পেলে নিয়োগ দিয়েছে টেকনাফের ছেলেদের তেতুলিয়া অথবা বঙ্গোপসাগরের কাছে, তারা গিয়ে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকে। তারা পড়াবে, টেনশন করবে না, পড়াবে। সুন্দর কথা। বর্তমানে নিয়োগের ব্যবস্থা কিন্তু এনটিআরসি, তারা এনটিআরসি নিয়োগ দেয় দক্ষ শিক্ষক। এখন এই 1000 টাকা বাড়ি ভাড়া টেকনাফ থেকে তেতুলিয়া বা যেখানেই যাক, কি একটা অবস্থা। এরপরে এমডি হারুন রশিদ লিখেছেন, আপনি তো শিক্ষা উপদেষ্টার গুণগান গাইলেন। সঠিক কথা বলেছেন, যে একদম শিক্ষা উপদেষ্টা পাঁচাটা কাজ করেছে। কোন স্কুল কেমনে এমপি হয়েছে, কোন শিক্ষক কেমনে নিয়োগ হয়েছে তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, শিক্ষকের না। এসব বলে আপনি শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। রাইট। এই ধরনের প্রেস সচিব আর 2-4 দিন আছে, তাই এই ধরনের অবস্থান, কত উল্টাপাল্টা কথা। আমি বুঝি না, বর্তমানে যেই গভর্নমেন্ট রয়েছেন, এই গভর্নমেন্ট কিন্তু যেহেতু চলে যাবেন, এবং এইটা তিনিও বুঝতে পারছেন, অর্থ মন্ত্রণালয় দিতে কিন্তু অতটা কষ্ট হবে না, প্রবলেম হবে না। একটা ডিক্লেয়ার, ভালো ডিক্লেয়ার, ঠিক আছে, শিক্ষকরা 20% পেয়েছে, আর বাড়িয়ে দেওয়া হোক, 30% করে দেওয়া হোক, ধাপে ধাপে বাড়বে। হয়তো এখন 20% হলে পরবর্তী জুলাই আবারও 10% করে বাড়বে, কিন্তু বলে যেতে পারে এবং শিক্ষকদের মনে আস্থা নিতে পারে। সেটা না করে তামাশা দেখছেন, দেখুক, শিক্ষকরা আন্দোলন করুক। প্রধান উপদেষ্টা কতদিন এই তামাশা দেখবেন আমি জানি না। উপদেষ্টার চামচারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এসব আগে দেখেন, শিক্ষকদের দিতে গেলেই সমস্যা। রাইট। এরপরে হোসেন মোহাম্মদ শামীম লিখেছেন, উপপ্রেস সচিব মহোদয় কি জানেন 2015 সালের পর কি পদ্ধতিতে, কতটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং সামান্য বেতনে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিভাবে সার্ভাইভ করছেন? রাইট কথা। এরপর খায়রুল ইসলাম লিখেছেন, বর্তমান সরকারের কর্মকর্তা কর্মচারীদের সকলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে। রাইট, এই কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত।
যে শেখ হাসিনার যে প্রেতাত্মা এইটা কিন্তু এখনো দেশ থেকে যায়নি। এদের পরিণতি স্বৈরাচার শেখ হাসিনার মতোই হবে। শ্যামল রয় লিখেছেন, সময় থাকতে মেনে নেন না রবি শিক্ষক ঢাকায় কত হয় তা বাংলাদেশ দেখবে। এরপর ফয়জুল করিম লিখেছেন, অনেকটাই ন্যায্য কেন বলুন, পুরোটাই ন্যায্য। সুন্দর কথা বলেছেন। এরপর আবু নাইম লিখেছেন, শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে এত কষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে ডিসেম্বর থেকে অনেক সুখ লাগে, তাই না? আলী আকবর আলী বাবর লিখেছেন, অনেকটা বলতে কতটা বুঝিয়েছেন একটু খোলাসা করুন। জামাল উদ্দিন লিখেছেন, তুই বলে দেখে নিবি 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের। এমডি ইদ্রিস আলী লিখেছেন, প্রশিক্ষণের মাধ্যমে লুটপাট করা যায়, তাই। ইব্রাহিম মোহাম্মদ মোস্তফা আলী লিখেছেন, দেশের আয় কত, এদেরকে কে যে দিবে। শাহনারা ঝর্ণা লিখেছেন, কেন দিচ্ছেন না। সাইফুল রহমান লিখেছেন, হিসাব আমরাও জানি। জিএম রবিউল লিখেছেন, এ মগা। মুশফিকুর রহমান লিখেছেন, ফালতু। জাকিরুল ইসলাম লিখেছেন, আগের স্বৈরাচার হাসিনার মন্ত্রী আমলদের মতোই বয়ান, সক্ষমতা শুধু শিক্ষকদের বেলায় নেই, অন্য সব জায়গায় বরাদ্দ দেওয়ার সময় টাকার অভাব নেই তোমাদের। রাইট কথা। কিন্তু শিক্ষা উপদেষ্টা খোরশেদ আলম লিখেছেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক হয়েও এটি উপলব্ধি করে না। প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনারা বুঝান। অত্যন্ত আমি বলবো, এই যে যিনি লিখেছেন উপপ্রেস সচিব, ওনার এই বক্তব্যে উনি যে কতটা শিক্ষকদের ঘৃণার পাত্র হয়েছেন। আমরা চাই যে আন্দোলন চলমান চলবে এবং ন্যায্য দাবি এক দফাতে চলে যাক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, অথবা এভাবে 20%, এটা কোনো বিষয় না, 40% আমার মনে হয় দাবি করা উচিত। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং চলতি সপ্তাহে চলমান আন্দোলনের সাথে আপনার একাত্মতা অবশ্যই পোষণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।